আসসালামু আলাইকুম। আমি আজকে চেষ্টা করব ট্রান্সপারেন্সি নিয়ে যত কিছু আছে এটা দেখানোর বা ট্রান্সপারেন্সি দিয়ে কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে আলোচনা করার। তো এটা দেখানোর জন্য আমি একটা ফিশিং টি শার্ট ডিজাইন করতেছি এখন। এর জন্য আমি ফ্রি পিক থেকে এই ভেক্টর প্যাকটা ডাউনলোড করছি। এটাকে আমি এখন আমার ডিজাইন ইউজ করতেছি। এখন আপনারা যদি চান এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাকে কমেন্টে জানান বা আমার টি শার্ট ডিজাইন মাস্টার ক্লাস যে গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করলে আপনারা ভেক্টর ফাইলগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে প্রথমতই আচ্ছা আমি যেহেতু এটা ভেক্টরটা দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই ভেক্টরটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন এই অবস্থায়। এখন আমি আরেকটা নামে সেভ করতেছি কারণ আমি ডিজাইনের মধ্যে যদি সেভ করে ফেলি এটা আমার মেন ডিজাইন হবে। যাও, তো এখানে আমরা একটা ভেক্টর ইউজ করতেছি ফিশের, একটা ভেক্টর ইউজ করতেছি একটা মানুষের, সে ফিশিং করতেছে, একটা হচ্ছে ফিশিং রড। তো দেখেন এই টাইপের ডিজাইন যখন আমরা করি ট্রান্সপারেন্সি আমরা কোথায় ব্যবহার করি? তো ট্রান্সপারেন্সি হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা লেয়ার মাস্ক। আমি যদি এটা আমার একটা ডিজাইন, তো এই ডিজাইনের যদি কোনো অংশকে আমি মুছে দিতে চাই, যেমন আমি চাচ্ছি এখান থেকে একটু মুছে দিতে, তো আমি শিফট ই চাপলে ইরেজার টুল আসলো। তো ইরেজার টুলের ক্ষেত্রে কি হবে, ইরেজার টুলটা আমি যদি কোনো কিছু মুছে দেই বা নর্মালি আমি একটা সোজা করে মুছে দেই, এটা আমি মুছে দিলাম। আচ্ছা, এই যে এখন কি হবে, এটা যখন আমি মুছে দিলাম তখন দেখেন এটা দুইটা পার্ট হয়ে গেল, দুইটা আলাদা ডিজাইন হয়ে গেল, বা নর্মালি এই অংশটা মুছে গেল। এখন যদি কোনো সময় কোনো ক্ষেত্রে আমার ক্লায়েন্ট আমাকে বলে যে এই ডিজাইনের এই অংশটা ফেরত আনতে হবে বা ডিজাইনটাকে আমার চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন এটাকে সেভ করে ফেলবো আমি এটা ফেরত আনতে পারবো না। আমি কি করতে পারবো, এই ডিজাইনটা আবার তৈরি করতে হবে আমার। এবং এই ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্সি ইউজ করি। যে আমি একটু ব্যাকে গেলাম, আমি এই ডিজাইনটা মুছবো না কিন্তু এই জায়গাটাতে আমি মুছে দেওয়ার মতন একটা ইফেক্ট তৈরি করবো। সেই ক্ষেত্রে আমরা কি করি, ট্রান্সপারেন্সি ইউজ করি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করা অবস্থায় যদি আমি ট্রান্সপারেন্সিটা ওপেন করি, ট্রান্সপারেন্সি যদি না অন থাকে আপনি উইন্ডো থেকে এই ট্রান্সপারেন্সিটা অন করে দিলে পেয়ে যাবেন। এখন আমি এটা সিলেক্ট করলাম, করা অবস্থায় দেখেন যখন সিলেক্ট করতেছি তখন এরকম দেখাচ্ছে। আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি বা ব্যাক মাস্কে ক্লিক করতে পারি। তো ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলে কি হচ্ছে, এই বক্সটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই বক্সটা দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে এই বক্সটা যখন আমি এখান থেকে ডাবল ক্লিক করে ট্রান্সপারেন্সিটা ওপেন করলাম, দেখেন এই জায়গাটা কিন্তু একটা ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল দিয়ে ফিল হয়ে গেছে। তো যখন এই রেক্ট্যাঙ্গেলটা এখানে ব্ল্যাক বা কোনো কিছু যখন এখানে ব্ল্যাক থাকবে তখন আমরা সেই জিনিসটাকে দেখতে পাবো না। আমি যদি ক্লিপে ক্লিক করি তাহলে ওই ব্ল্যাক রেক্ট্যাঙ্গেলটা চলে গেল, এখন এটা হোয়াইট হয়ে গেল। এখন এই হোয়াইটের মধ্যে আমি কিন্তু আসি, আমি এর ফলে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করতে পারতেছি না। এখন হোয়াইটের মধ্যে আমি যা কিছু করব এইখানে, সেটা যদি কালো কালারে হয়, ব্ল্যাক কালারে হয়, তাহলে সেই অংশটা মুছে যাবে বা হাইড হয়ে যাবে, দেখা যাবে না। এখন আমার এখান থেকে একটু মোছার দরকার ছিল, তাই না? তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেখেন রেক্ট্যাঙ্গেলটা যখন আমার সম্পূর্ণ ব্ল্যাক, তখন এই অংশটা কি হচ্ছে, মনে হচ্ছে যে এখান থেকে মুছে গেছে। তো আমি এখান থেকে চেক করে নিচ্ছি যে আমার অবশ্যই এটা ব্ল্যাক হতে হবে, ব্ল্যাক আছে। এখন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমি ওই ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে আসলাম, কিন্তু আমার এই ডিজাইনটা কি হচ্ছে, এখান থেকে কিন্তু মুছে গেছে। মুছে গেছে বলতে কি, দেখে মনে হচ্ছে মুছে গেছে। এখন যদি আমি এটাকে এর উপর নিয়ে আসি তাহলে দেখেন আমরা কিন্তু ভিতর থেকে নিচ থেকে শেপটা দেখতে পাচ্ছি। তার মানে কি আমার এই জায়গাটা মুছে যাওয়ার মতন হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু মুছে নাই, এটা হাইড হয়ে আছে। হাইড হয়ে আছে কেন, এই যে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে একটা ব্ল্যাক শেপ পেস্ট করছি, ফলে কোনো ডিজাইনের কোনো অংশকে আমরা যখন হাইড করতে যাবো, আমরা যখন ওটাকে অদৃশ্য করতে যাব তখন আমরা সেখানে ট্রান্সপারেন্সি ইউজ করব। আবার এটা সুবিধা হচ্ছে এটা যে যখন আমরা ইচ্ছা করব তখন আমরা কিন্তু এটাকে আবার সরাই ফেলতে পারবো বা আমরা এটাকে মুছে দিতে পারবো বা এটাকে মডিফাই করতে পারবো। আমার ক্লায়েন্ট চাচ্ছে একটু বড় হোক, তাহলে আমি বড় করে দিলাম, তাহলে বড় এরিয়া অদৃশ্য হয়ে গেল। অথবা আমি যদি চাই যে একটু ছোট করে দিতে, তাহলে আমি কিন্তু সবসময় করতে পারতেছি। আমি এটাকে সেভ করে ফেললেও আমি এই চেঞ্জগুলা করতে পারবো সবসময়। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। আমরা কোনো কিছুকে হাইড করার জন্য সাধারণত ট্রান্সপারেন্সি ইউজ করি। এটা আরো ভালোভাবে বোঝা যাবে যখন আমরা ডিজাইন নিয়ে কাজ করতে শুরু করব। তো আমি এখান থেকে দেখেন, এখান থেকে যে ভেক্টরটা আছে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমি ভেক্টরটার গ্রুপে চলে আসলাম, ভেক্টরটার মধ্যে চলে আসলাম। এখন আমি ইচ্ছা করলে এখানে সিলেক্ট করতে পারতেছি না কারণ আমি এই ভেক্টরটার মধ্যে আছি। তো আমি এখন চাচ্ছি এখান থেকে ভেক্টরটার মধ্যে যদি আমি যাই, দেখেন এখানে কিছু সাদা সাদা অংশ আছে এই ভেক্টরটার মধ্যে। যেমন এই সাদাটা যদি আমি সিলেক্ট করি,
সরি সাদা সাদা অংশ আছে, যেমন আমি এই সবগুলো এখন গ্রুপ হয়ে আছে, আমি রাইট ক্লিক করে যদি আনগ্রুপ করি তাহলে এটাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবো। যেমন এই যে নৌকাটা একটা গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ করে দিলাম, তাহলে এর মধ্যে যে সাদা অংশটুকু আছে এটাকে আমি সিলেক্ট করতে পারতেছি। ফলে আমার ডিজাইনের মধ্যে যে সাদা সাদা অংশগুলো রয়েছে, এখন এটা তো অনেকভাবে গ্রুপ করা, আমি চাচ্ছি যে এই সাদা সাদা যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে মুছে দিতে, কিন্তু এই জায়গাগুলোকে রাখতে। কারণ যখন এই জায়গাগুলো থাকবে তখন এইখান দিয়ে আমার ডিজাইনটা সুন্দর দেখা যাবে। যেমন আমি যদি এটাকে এখন একটু কালোর উপরে নিয়ে আসি, আচ্ছা এটা যেহেতু আনগ্রুপ করে দিয়েছিলাম এটাকে আবার একটু গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি, এটাকে আমি সাদার উপর নিয়ে আসলাম। সাদার উপর আনলে কি হচ্ছে দেখেন, এই সাদাগুলা কিন্তু ভালো লাগতেছে দেখতে, ফলে আমি সাদাগুলাকে রাখতে চাচ্ছি কিন্তু এটাকে না মুছে। তো আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমি গ্রুপের মধ্যে চলে আসলাম আবারও। এখন আমি ম্যাজিক ওয়ান টুল নিয়ে যদি সাদা কালারের উপরে ক্লিক করি তাহলে আমার এই ডিজাইনে যত জায়গা সাদা সাদা আছে সবকিছু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি তাহলে দেখেন আমার ডিজাইন থেকে কিন্তু ডিটেলস গুলো চলে গেছে, যেটা কিন্তু ভালো লাগতেছে না দেখতে। ফলে আমি চাচ্ছি এগুলো থাকুক বাট সাদা কালারে না থাকুক। তখন আমি কি করব, এই ডিজাইনটা যেহেতু একটা গ্রুপ করা আছে আমি এর জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব, ডাবল ক্লিক, ওপেন হয়ে গেল। এই ক্লিপটা টিক চিহ্ন উঠা দিবেন। এখন আমি কি করব, এখন যে সাদাগুলো আমার কাছে ছিল কাট করা ওই সাদাগুলোকে আমি পেস্ট করব। তো ট্রান্সপারেন্সির মধ্যে পেস্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল এফ, কোনো কন্ট্রোল ভি না, শুধু কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ চাপলে এটা পেস্ট হলো। এখন দেখেন সেই সাদাগুলো ঠিক যেখানে যেখানে ছিল সেখানে সেখানে পেস্ট হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না কারণ ট্রান্সপারেন্সির মধ্যেটা অলরেডি সাদা, এর মধ্যে সাদা আমরা যা কিছু দিই না কেন সেটা অদৃশ্য হয়ে যাবে। ফলে ওটাকে দেখতে হলে আমাদের কি করতে হবে, এটাকে অবশ্যই ব্ল্যাক করতে হবে। আচ্ছা যখন আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম তখন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, আর যখনই আমরা ওইখানে দেখতে পাচ্ছি তখন দেখেন আমার ডিজাইনের ডিটেলস গুলো কিন্তু আবার ফেরত আসছে। আমি এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করে দিলাম, তাহলে কি হচ্ছে আমার ডিজাইনের যে অংশগুলো ছিল সাদা সাদা সেই অংশগুলোকে কিন্তু আমি মুছলাম না, তাই না, আমি মুছি নাই, আমি শুধু ওইগুলোকে নিয়ে ট্রান্সপারেন্সির মধ্যে বসাই দিছি। তাহলে কি হয়েছে, আমার ডিজাইনের ডিটেলস গুলো থেকে গেছে। এখন যদি আমি ডিজাইনটা সিলেক্ট করে আমি এটাকে কালো করে দিতে পারবো, দেখেন আমার প্রত্যেকটা ডিটেলস কিন্তু আছে। এবং সুবিধা হলো এটা যে আমি যখন এটাকে ডিটেলস গুলোকে রাখলাম এখানে, তখন আমার জন্য নরমালি আমি এটাকে মোছার প্রয়োজন হবে না। আমি যদি ক্লায়েন্টকে দেখাই, ক্লায়েন্ট যদি বলে যে না এখানে অনেক বেশি ডিটেলস হয়ে গেছে, তখন আমি কি করব, এটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সির মধ্যে গেলে আমি কিন্তু এই শেপগুলোকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এটা রাখবো না, আমি এটাকে মুছে দিতে পারি, সরাই ফেলতে পারি। ফলে ট্রান্সপারেন্সি যখন আমরা ইউজ করতেছি তখন সবসময় আমরা এটাকে মডিফাই করার সুযোগ পাচ্ছি। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এখন আমরা একটা ডিজাইন তৈরি করি। ঠিক আছে, আমি চাচ্ছি যে এখানে আমার ফিশটা হচ্ছে আমার মেইন গ্রাফিক হবে। একটু ঘুরাই দিই ফিশটাকে। তো ফিশটা হচ্ছে আমার মেইন গ্রাফিক হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ফিশটাকে আমি এমন একটা সিন তৈরি করব এখানে যে এই মানুষটা দূরে কোথাও বসে ফিশিং করতেছে, মাছ মারতেছে এবং এই ফিশটা হচ্ছে তার বড়শিতে বাঁধছে। তো আমি এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে ঘুরাই দিচ্ছি এই মানুষটাকে, যেটা ওইদিকে ফিরেছিল সেটা এইদিকে ফিরে চলে আসলো। আচ্ছা এখন আমি কি করব, এটাকে একটু ছোট করে দেবো। আমরা সাধারণত যেটা বুঝি যে যখন কোনো জিনিস দূরে থাকে তখন সেটা ছোট দেখায়, যখন কোনো জিনিস কাছে চলে আসে সেটা বড় দেখায়। তো আমাদের এইখানে সিনটা হচ্ছে এরকম যে মানুষটা বসে আছে দূরে, ফলে এটা ছোট দেখাচ্ছে, মাছটা চলে আসছে অনেক কাছে আমাদের, ফলে এটা বড় দেখাচ্ছে। এখন আমরা কি করব, এখান থেকে দেখেন যে সুতাটা বের হয়েছে মানুষটার এই ছিপ থেকে, ফিশিং রড থেকে। তো এটাকে আমরা এখান থেকে চাচ্ছি না, আমরা এটাকে মুছে দেবো। তখন আমরা কি করব, ট্রান্সপারেন্সির মধ্যে চলে যাব। মধ্যে চলে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা পেন টুল নেই, যখন আমাদের ফিল কালার হচ্ছে ব্ল্যাক। এখন যদি আমি এখানে কোনো শেপ আঁকি এরকম ভাবে যেটা ব্ল্যাক, তাহলে দেখেন ওই এরিয়াটা হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন ওই এরিয়াটা হাইড হয়ে যাচ্ছে, যখন আমরা এখানে ব্ল্যাক কোনো কিছু পেইন্ট করতেছি তখন ওই এরিয়াটা হাইড হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি কিন্তু ডিজাইনটাকে মুছে দিলাম না। আমার যদি পরবর্তীতে মনে হয় যে এটা চেঞ্জ করতে হবে, আমি জাস্ট এটা ধরার পরে এর মধ্যে যে ট্রান্সপারেন্সি এর মধ্যে গেলে আমি সহজেই এটাকে চেঞ্জ করতে পারবো, আমার ডিজাইনটা আবার ব্যাক চলে আসবে। তাহলে আমি কোনো কিছুকে মুছলাম না, না মুছে ট্রান্সপারেন্সি দিয়ে কাজ করলাম। তাহলে আমি এটাকে আপাতত এরকম রাখতেছি। এখন আমরা কি করব, এখান থেকে একটু ইয়া করব, নরমালি কিছু টেক্সট অ্যাড করার চেষ্টা করব। তো আমি এখানে খুব বেসিক একটা ডিজাইন তৈরি করতেছি, আমি এই দুটোকে গ্রুপ করে দিলাম যেন আমি এর পজিশনটা না হারাই ফেলি। আচ্ছা এখন আমি এখান থেকে এই টেক্সটটা ইউজ করব, ফিশিং ক্লাব। তো ফিশিং ক্লাবটা হচ্ছে আমাদের ইয়া হবে, ফোকাস টেক্সট হবে, মেইন টেক্সট হবে হচ্ছে আমাদের ফিশিং ক্লাব। আমি এখান থেকে
একটু চেঞ্জ করে দিতে পারি যে আমি ফিশিংটাকে বড় রাখবো, ক্লাবটাকে ছোট রাখবো। আচ্ছা, ফিশিংটাকে আমরা যখন বড় করতেছি তখন একটা বড় টাইপের কোনো ফন্ট আমরা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এখান থেকে আমি একটা কলেজ টাইপের ফন্ট ইউজ করব, এই টাইপের একটা ফন্ট। এইগুলাকে বলে কলেজ টাইপ ফন্ট বা স্ল্যাব সেরিফ ফন্ট। যেসব ফন্টগুলোর একটা বেজ লাইন থাকে নিচে, এগুলোকে বলে স্ল্যাব সেরিফ। যাই হোক, আমি এই ফন্টটাকে ইউজ করবো এখন এখান থেকে একটু বড় সাইজে, যেন আমার ফিশ আর মানুষটার এই এরিয়াটা কভার করে। আর এই ক্লাবটাকে আমি একটু ছোট সাইজে ইউজ করব, কিন্তু ক্লাবটাকে আমি চাচ্ছি একটু কার্ভ টাইপের যে ফন্টগুলো আমরা ইউজ করি, স্ক্রিপ্টেড ফন্ট। যেমন একটা ফন্ট আছে আমার কাছে, অ্যারো কিডস। আচ্ছা ঠিক আছে, অ্যারো কিডসটা আমি ইউজ করব, বাট এখানে একটু মডিফিকেশন দরকার আমার। আমি চাচ্ছি ক্লাবটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে, এইখান থেকে একটা লাইন বের হয়ে নিচে একটা লাইন তৈরি করবে, একটা সোর্স টাইপের, আমরা এটাকে এগুলোকে বলে সোর্স। আমি যখন এখান থেকে একটা লাইন তৈরি করে এরকম একটা কিছু তৈরি করব, ঠিক আছে? তো আমি এটা একটু পরে করব, আমি জাস্ট এটা দেখাইনি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার টেক্সট গুলা কিন্তু সবকিছু সমান ভাবে অ্যালাইন করা নেই। যেমন সিটা অনেক বেশি নিচে, আমি শুধুমাত্র একটা টেক্সটকে যখন সরাইতে যাবো বা চেঞ্জ করতে চেষ্টা করব, তখন কি করব, আমি শিফট টি চাপবো। শিফট টি চাপলে এটা আমার শুধুমাত্র একটা অক্ষরকে সিলেক্ট করতে পারবো, বা আমি এখান থেকে টাইপ টুল থেকে টাচ টাইপ টুল নিলে একটা অক্ষরকে সিলেক্ট করা যায়। এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি আমি। এখন দেখেন আমি যাই করতেছি না কেন, আমার কিন্তু বাকি টেক্সট গুলাকে ইফেক্ট করতেছে না, শুধুমাত্র এই একটা টেক্সটের সাথেই আমার সম্পর্ক। আবার এখানে ক্লিক করলাম, এখন এলটা সিলেক্ট করতে পারছি। আমি একটু সরাই দিতে যাচ্ছি এদিকে, একটু ভিতরে ঢুকাই দিচ্ছি এর মধ্যে। এই যে বিটা, আমি বিটা যদি সিলেক্ট করি, দেখেন বিটা সিলেক্ট করলে বি এর জন্য আলাদা একটা অপশন দেখাচ্ছে। এগুলোকে বলে ওপেন টাইপ ফন্ট বা অল্টারনেটিভ ফন্টস। আপনারা এই টাইপের যে টাইপের ফন্ট গুলো, সব ফন্টে এগুলো সাপোর্ট করে না, যেগুলো সাপোর্ট করে সেগুলো যদি আপনি টাচ টাইপ টুল নিয়ে কোনো টুল লেটার, কোনো লেটারের উপর, অক্ষরের উপর ধরেন, তাহলে ওই লেটারের যদি কোনো অল্টারনেটিভ ফন্ট থাকে সেগুলো আপনাকে দেখাই দিবে এরকম। যাই হোক, তো আমি এটাকে এরকম রাখতেছি আপাতত। এখন আমি এটাকে যেহেতু ফন্ট আমি ব্রেক করে দিলাম, তাহলে সবগুলো কি হলো, একটা শেপ তৈরি হলো। এখন দেখেন আমি যে এখানটা ঢুকাই দিছি নিজেদের মধ্যে, এই সি এর মধ্যে এলটাকে ঢুকাই দিছি, যখন আমরা ফন্টকে ব্রেক করি তখন সেটা গ্রুপ হয়ে থাকে। তো রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে দিচ্ছি। এখন আমি একটা একটা করে টেক্সটকে সিলেক্ট করতে পারবো। এখন আমি চাচ্ছি এখানে যে এলটা আছে এটা যে সি এর মধ্যে ঢুকে গেছে, এখান থেকে একটা এরিয়া তৈরি করতে, যার ফলে আমরা এটাকে ক্লিয়ারলি দেখতে পাই। তো যখন আমরা কোনো কিছুর একটা এরিয়া তৈরি করতে চাই, তখন আমরা চলে যাই হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ। তো অফসেট পাথ যদি আমি প্রিভিউ অন করে দিই, দেখেন এত বড় এরিয়াটা হবে। এখন আমি চাইলে এটাকে আরো বড় করতে পারবো বা ছোট করতে পারবো। আমি চাচ্ছি যে একটু ছোট থাক, এরকম টাইপের, বা 10 পয়েন্টে রাখলাম, কোনো সমস্যা নেই, 10 রাখলাম, ওকে দিলাম। তাহলে আমার যে মেইন যে শেপটা ছিল, ওই মেইন শেপটার উপরে আর একটা শেপ তৈরি হয়ে গেছে, দেখছেন? এটা আমার অরিজিনাল টেক্সট, এটা তার উপরের শেপ। তো যখন আমরা অফসেট পাথ করব, প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেওয়া। এখন আমি চাচ্ছি এই সিটা সিলেক্ট করতে, সিটা সিলেক্ট করার পরে ওই যে অফসেট পাথটা আমরা তৈরি করছি, যেটা আমাদের এখন কাট করা আছে, ওইটাকে এখানে পেস্ট করব। এখন ওইটাকে যদি আমি সি এর ট্রান্সপারেন্সি ওপেন করে তার মধ্যে পেস্ট করি, তাহলে কি হবে, ওই এরিয়াটা অদৃশ্য হয়ে যাবে। যেমন আমি যদি সিটা সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করি, তাহলে এটা ওপেন হয়ে গেল। এখন আমি কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল এফ দিলে ঠিক যেইখানে ছিল সেইখানে পেস্ট হয়ে গেল। তাহলে কি হলো, এখান থেকে একটা কাট আউট ইফেক্ট তৈরি হলো, মনে হচ্ছে এটা কেটে বের হয়ে গেছে লেখার মধ্যে দিয়ে। তো এটা আমি এই জন্য করলাম যে যখন আমরা এরকম ভাবে একটা টেক্সটকে ইফেক্ট দিলাম বা দেখতে সুন্দর করলাম, তখন যদি কোনোভাবে আমার, এবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমি ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে আসলাম। এখন যদি আমি কোনোভাবে এটাকে আমার পছন্দ না হয়, আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব, সেইটা সিলেক্ট করলে ওর মধ্যে কিন্তু আমি আমার এই লেটারটা পাবো, এই অফসেট পাথটা পেয়ে যাব। এখন আমি ইচ্ছা করলে কিন্তু এই অফসেট পাথটাকে এখান থেকে মুছে দিতে পারি, ডিলিট করে দিলাম, মুছে গেল। বা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আসলাম, চলে আসলো। তাহলে এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ, যখন আমরা কোনো কিছুকে হাইড করতে চাবো বা মুছে দিতে চাবো। যেমন এটা মুছে না দিলে কিন্তু এলটা ভালো মতো বোঝা যাচ্ছিল না। তো এই মুছে দেওয়ার মতন ইফেক্টটা তৈরি করার জন্য হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি ইউজ করি। এখন আমি আপাতত এইগুলাকে একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। এখন আমি চাচ্ছিলাম যে আমি এখান থেকে একটা সোয়াশ ইফেক্ট তৈরি করব। তো সেজন্য আমি কার্ভেচার টুল ইউজ করতেছি। প্রথম কাজ হচ্ছে আমার এখান থেকে এই যে কার্ভটা রয়েছে বি এর, এই কার্ভটা ম্যাচ করা। তো আমি এখানে একটা ক্লিক করতেছি, এখানে একটা ক্লিক করলাম। এখন কি হবে, এটা আমার ওই সি এর সাথে বি এর যে কার্ভ এখানে আছে,
ওই কার্ভের সাথে ম্যাচ হচ্ছে। এখন আমি এখানে একটা ক্লিক করে এরকম ভাবে জাস্ট একটা শেপ তৈরি করলাম। এখন আমার এটা দেখেন ফিল আছে, কোনো স্ট্রোক নাই। আমি যদি শিফট এক্স চাপি তাহলে এটা স্ট্রোক হয়ে গেল, কোনো ফিল নাই। এখন আমি এটাকে মডিফাই করতে পারবো। তো মডিফাই করার জন্য আমি প্রথমত ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কোনো কিছুকে সিলেক্ট করলে শুধুমাত্র একটা পয়েন্টারের উপর কাজ করতে পারবো। আমি এই পয়েন্টারটাকে ম্যাচ করাতে চাচ্ছি, তাহলে এটাকে একটু উপরের দিকে দিয়ে দিলাম এরকম ভাবে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে যে পয়েন্টারটা সেটা একটু ভিতরের দিকে কাছাকাছি চলে যাক, এরকম কিছু একটা। আচ্ছা, এটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে, জাস্ট এটা ঘুরে চলে আসছে এই পাশ দিয়ে, সুন্দর। এখন আমি চাচ্ছি এটাকে একটু মোটা করে দেবো। তো মোটা করে দেওয়ার জন্য আমরা নর্মালি স্ট্রোকটাকে বাড়াইতে পারি, বড় করতে পারি। বাট এটা কি হয়, চারিদিক দিয়ে সমানভাবে মোটা হয়। কিন্তু আমি চাচ্ছি না, এটা শুধুমাত্র একটা সাইড বা ঠিক যে জায়গাটা আমি মোটা করতে চাই সেইখানটা মোটা হবে, বাদ বাদ বাকি জায়গাগুলো মোটা হবে না। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে একটু এই মাথাটা মোটা করে দিতে চাচ্ছি, এই মাথাটা চিকন রাখতে চাচ্ছি। আমার বায়ার মেসেজ দিচ্ছে, এখন রাত বাজে 4:26। যাও। তো এক মাথা চিকন এক মাথা মোটা করার জন্য আমরা এখান থেকে ওয়াইড টুল নিব। এটার শর্টকাট হচ্ছে শিফট ডাব্লিউ। আপনি যদি কিবোর্ডে শিফট ডাব্লিউ প্রেস করেন এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এই টুলটার কাজ হচ্ছে, আমরা যখন কোনো স্ট্রোকের দিকে ধরতেছি কোথাও, তখন একটা পয়েন্টার তৈরি হচ্ছে। আমি জুম করে দেখাই। দেখেন আমি যখন এখানে ধরতেছি তখন এখানে একটা পয়েন্টার তৈরি হচ্ছে। আমার মাউসের সাথে একটা প্লাস আইকন যুক্ত হচ্ছে। যখন প্লাস আইকন যুক্ত হচ্ছে তখন আমি যদি ক্লিক করে টান দেই এটাকে আমি বড় করতে পারবো এইভাবে। তো আমি কি করব, একটু দেখে নিব যে আসলে কতটুকু বড় হচ্ছে। আমি আর একটু বড় চাই, তো আমি এটাকে আরো একটু বড় করে দিলাম। তো যখন আমরা একটা মাথাকে বড় করতেছি তখন কি হচ্ছে, অটোমেটিক আরেকটা মাথা ওই তুলনায় ছোট হয়ে যাচ্ছে। এখন আমাকে একটু দেখে নিতে হবে যে আমার এই যে স্ট্রোকটা আমি তৈরি করলাম এটা আসলে এর সাথে এই মাথার সাথে মিলতেছে কিনা। তো আমি আবার একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারে চলে আসলাম, এই পয়েন্টটাকে একটু ঘুরাই দেব, সরাই দেব এদিকে, কারণ এটা আবার ওর সাথে মিশে যাচ্ছে। আচ্ছা, এটা অলরেডি ওর সাথে মেশানো ছিল। যাই হোক, তো আমার এটা মোটামুটি সুন্দর আছে। আমি যেরকম চাচ্ছিলাম সেরকম এখান থেকে দেখাচ্ছে। এখন আমি এইটাকে সিলেক্ট করব, আমার এই সোর্সটাকে যেটাকে আমরা তৈরি করলাম সোর্স। তো এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো, যেহেতু এটা একটা স্ট্রোক হিসেবে আছে। আচ্ছা, স্ট্রোকটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, এখন এটা ফিল হয়ে গেল। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এইখান থেকে এরকমই থাক, কিন্তু এইখান যে এরিয়াটা আছে। আচ্ছা, প্রথমত আমরা সোর্সটাকে সিলেক্ট করব, শিফট ই চাপলে ইরেজার টুল আসবে। আমরা এই মাথাটা একটু কেটে দিব, মাথা কেটে দিলে সুন্দর দেখায় এরকম ভাবে। আচ্ছা, ওরকম না, একটু কাট টাইপের এরকম। আচ্ছা, তাও হয় নাই, আমাকে আরেকবার করতে হবে, শিফট ই এরকম ভাবে আর কি। এটা একটু সুন্দর দেখায় দেখতে। এখন এখানে দেখেন আমরা একটু ট্রান্সপারেন্সি করব, সেটা হচ্ছে এইখানকার যে এরিয়াটা, এখান থেকে আমি চাচ্ছি যে এই বি এর এই পার্টটা আমার এই সোর্সটার উপরে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি যদি ক্লাব টেক্সটটাকে সিলেক্ট ডাবল ক্লিক করি তাহলে আমি শুধুমাত্র বিটাকে সিলেক্ট করতে পারলাম। এখন বিটা সিলেক্টেড অবস্থায় আমি যেহেতু ওর একটা এরিয়া তৈরি করব, ঠিক এরকম একটা এরিয়া। তো বিটা যখন সিলেক্টেড তখন আমি অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ ক্রিয়েট করব। অবশ্যই একই রাখতে পারি বা একটু কম বেশি করতে পারি। আমি এখানে ইয়া রাখলাম, 4 পিক্সেল রাখলাম, সমস্যা নাই। ওকে, তখন আমার কাছে একটা অফসেট পাথ চলে আসলো। এখন আমি এটাকে কাট করে নেব। আচ্ছা, আমি চাচ্ছি এইখান থেকে যে এরিয়াটা, ঠিক যে এরিয়াটা এই আমার বিটাকে ক্রস করলো ওই এরিয়াটুকু হাইড করে দেবো। তো কি বলছি যে হাইড করতে চাইলে আমরা সেই জিনিসটার, যাকে হাইড করতে চাই, আমরা সোর্সটাকে হাইড করতে চাই। তো সোর্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রান্সপারেন্সি ওপেন করব, ডাবল ক্লিক, ক্লিক। এখন আমরা যদি এখানে কন্ট্রোল এফ চাপি, কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এই গ্রাফিকটা যে বি এর অফসেট পাথটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা আমার ওই সোর্সটার উপরে চলে আসলো। এবং কি হইলো, ওই সোর্সটা ওই এরিয়া থেকে হাইড হয়ে গেল। এখন এটা দেখেন আমরা এই পাশটা একটু খারাপ দেখাচ্ছে, যদিও আমরা যদি এই পাশটা মুছে দিই, যেহেতু আমরা এখান থেকে কিছু করতে চাই না, আমরা শুধুমাত্র এই এরিয়াটা হাইড করতে চাইছিলাম। তো আমি আবার শিফট ই নিলাম, ইরেজার টুল। এখন আমি এই যে এরিয়াটা আমি চাই না সেই এরিয়াটা মুছে দেবো, বা আমি বাদ বাকি যা কিছু আছে সবকিছু মুছে দিতে পারি, কারণ আমার শুধুমাত্র এই এরিয়াটুকু দরকার। আচ্ছা, এখন এটা এরকম দেখাচ্ছে থাকলো। তো দেখেন আমরা শুধুমাত্র এখানে অল্প একটু শেপ দিলাম, যে শেপটা আমরা সোর্সের মধ্যে দিছি বলে এটা এরকম দেখাচ্ছে যে বিটা এরকম এসে এরকম ঘুরে গেছে, এবং এটা এই বিটার পিছনে। তো এরকম ভাবে যখন আমরা কোনো এরিয়াকে হাইড করতে চাই আমরা সেখানে ট্রান্সপারেন্সি ইউজ করি, বা আমি এটাকে মুছে দিলাম।
আমি এটাকে ম্যানুয়ালি করতে চাই, আমি কোনো অফসেট বাদ করব না, আমি এই এরিয়াটা হাইড করব। এই যে এরিয়াটা বি কে ক্রস করে গেছে, তাহলে এই সোর্সটা ট্রান্সপারেন্সির মধ্যে থাকা অবস্থায় আমি যদি পেন টুল নেই, আমি একটা নির্দিষ্ট দূরত্বে ক্লিক করতেছি, যে আমার মূল গ্রাফিক থেকে একটু দূরত্ব। এখন এখানে ক্লিক করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। যেহেতু এই পার্টটা আমার জন্য জরুরি না, আমার পার্ট জরুরি হচ্ছে এইটুকু শুধুমাত্র। তো আমি এখান থেকে আরেকটা ট্রান্সপারেন্সি নিয়ে আরেকটা শেপ তৈরি করলাম, এই শেপটাকে এখানে মিশাই দিলাম। তাহলে দেখেন আমি যখন এইখান থেকে একটা ছোট শেপ তৈরি করলাম, সেই শেপটা কি করলো, আমার এই এরিয়াটুকু হাইড করে দিল এটা, এবং দেখে মনে হচ্ছে যে এটা নিচে দিয়ে গেছে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। ট্রান্সপারেন্সি হচ্ছে আমরা কোনো কিছুকে হাইড করতে বা জোড়া দিতে ব্যবহার করি। যেমন দেখেন এখান থেকে যদি আমরা চাই যে আমাদের এই যে এরিয়াটা এখান থেকে গেছে, এই এরিয়াটা বি এর উপর দিয়ে যাক, যেহেতু এখানটা বি এর নিচে দিয়ে গেছে, এইটা বি এর উপর দিয়ে যাক, তখন আমরা কি করব, আমরা নরমালি এখান থেকে প্রথমত হচ্ছে এই যে এরিয়াটা আমরা হাইড করতে চাই, আমরা হাইড করতে চাই কোনটুকু, বি এর এই উপরের টুকু, বি এর নিচের টুকু। তাহলে এখান থেকে একটা ছোট ট্রান্সপারেন্সি আমাদের তৈরি করতে হবে। এবং যেহেতু এই দুইটা শেপ একই সাথে মিশে আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই বিটাকে সিলেক্ট করলাম, শুধুমাত্র বি, এর জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব। করার পরে আমার এখানে ছোট একটা শেপ তৈরি আঁকাইতে হবে। তো শেপটা আমরা কিভাবে আঁকাবো, পেন টুল দিয়ে আঁকাবো, তাই না? যেমন আমি এখানে ক্লিক করলাম, করার পর যদি এরকম ভাবে টেনে নিয়ে আসি এটাকে, তাহলে আমার এখান থেকে একটা শেপ তৈরি হলো। এখন আমি চাচ্ছি যে এখান থেকে ছোট একটু এরিয়া নেব, এতটুকু সাপোজ আমি এখান থেকে এই পাশে নিয়ে আসলাম, এখানে তৈরি করলাম। তাহলে এই শেপটা যখন আমরা এখানে তৈরি করলাম, এই এরিয়াটা হাইড হয়ে গেল, বি এর যে পাশটা। একইভাবে যদি আমরা পেন টুল নিয়ে এখানে কাজ করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট একটা র্যান্ডম শেপ তৈরি করতেছি আমরা, খুব পারফেক্ট হওয়ার দরকার নাই। তাহলে দেখেন এই দুটো যখন ট্রান্সপারেন্সির মধ্যে আমরা আঁকাইলাম, তখন দেখে মনে হচ্ছে যে এইটা এরকম ভাবে যে বি এর উপর দিয়ে চলে আসছে। আবার আমি এখানে ক্লিক করতেছি ট্রান্সপারেন্সি থেকে বেরোনোর জন্য। তাহলে কি হলো, আমার এখানে ডিজাইনটা দেখতে এমন মনে হচ্ছে যে এইটা বি এর নিচে দিয়ে গেছে, এটা বি এর উপর দিয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মূলত ট্রান্সপারেন্সির যে মূল কাজ। তো এটা আমি আশা করি যে আপনার এরপরে ট্রান্সপারেন্সি নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। ঠিক আছে, গ্রুপ যখন করে দিচ্ছি তখন আমি এটাকে আমার ডিজাইনের জন্য একটা এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। তো আমি এখন চাচ্ছি এটাকে, আচ্ছা আমি এটা আগে একটু সাজাই নিই। যেমন এই ফিশিংটা, ক্লাবটা, আমি এই দুটাকে একসাথে অ্যাড করে এটি ফন্টটা ব্রেক করে দিলাম, একটু ছোট করে নিয়ে আসবো, কারণ ফিশিং ক্লাবটা আমি খুব বেশি ছোট বড় রাখতে চাচ্ছি না, একটু একই রকমের। তো আমরা এখানে চাইলে একটা ইফেক্ট তৈরি করতে পারি, যে এখান থেকে এই এফটাকে একটু বড় করে দিলাম, এখান থেকে জিটাকে একটু বড় করে দিলাম, জাস্ট সমান সাইজের বড়। এখন এটাকে আমি এরকম ভাবে রাখলাম। চাইলে এখান থেকে আমি এনটাকে একটু বড় করে দিতে পারি, যেহেতু আমার এখানে একটু জায়গা আছে। আচ্ছা এটা দরকার নাই, সহজে রাখি ডিজাইনটা। তো এটা হচ্ছে আমার ফিশিং ক্লাব। এখন আমি এই ফিশিং যে টেক্সটটা আছে এটাকে একটু ইফেক্ট দিয়ে দেবো। ইফেক্ট হচ্ছে একটু আর্ক করে দেবো। আর্ক মানে একটু বাঁকায় দিলাম, বাট অতটা না, জাস্ট একটুখানি। আচ্ছা আর্ক না করে যদি আর্চ করি, আর্চটাও ভালো লাগতেছে, একটু বেশি করে দিই আর্চটা। আচ্ছা এরকম কিছু একটা ইফেক্ট দিয়ে দিলাম। আমরা এখান থেকে এটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে। যখনই আমরা কোনো কিছুকে ইফেক্ট দিচ্ছি, ওই ইফেক্টটা কিন্তু এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই গ্রুপ ক্লাব টেক্সটটা আমার এই ফিশিং এর সাথে যে মিশে যাক, একটুখানি ওভারল্যাপ হোক, মানে হচ্ছে একটুখানি একটার উপর আরেকটা উঠে যাক। তো যখন উঠে যাচ্ছে তখন দেখতে খারাপ লাগতেছে, তো আমরা কি করব, এটার জন্য একটা শেপ তৈরি করব। শেপ বলতে কেমন, আমরা যদি এটাকে এখান থেকে দেখাইতে চাই, তাহলে এই এস আর আই এর দুইটা, এই দুইটার একটা অংশ আমাদেরকে মুছে দিতে হবে, হাইড করতে হবে। তো আমরা কি করতে পারি, নরমালি সিলেক্ট করতে পারি, শিফট ই দিয়ে ইরেজার টুল নিতে পারি। ইরেজার টুল থাকা অবস্থায় আমরা এখান থেকে একটু একটু বড় করে যদি মুছে দেই, তাহলে কি হবে, ওই এরিয়াটা দেখা যাবে, সুন্দর দেখা যাবে। কিন্তু এটাতে কি হবে, পরবর্তীতে কিন্তু আমি ওইটার ব্যাক আনতে পারবো না। আমি ব্যাকে গেলাম, কন্ট্রোল জেড। এখন আমি এই ফিশিং টেক্সটটা সিলেক্ট করব, ওপেন করব ট্রান্সপারেন্সি। করার পর আমি কি করব, এখান থেকে পেন টুল নেব। তো পেন টুল নিয়ে আমি যদি একটু ফাঁকা রেখে একটা ক্লিক করি, আর এখানে একটু ফাঁকা রেখে ক্লিক করি, তাহলে আমি একটা ক্লিক করে ড্রাগ করি, তাহলে আমি এখান থেকে একটা শেপ তৈরি করতে পারতেছি। ঠিক আছে, যেই শেপটা আমি ইচ্ছা করলে যদি অল্ট চাপি, তাহলে আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে নাড়াইতে পারবো। এখন আমি কি চাচ্ছি, যে এটাকে একটু ঘুরাই নিয়ে এসে জাস্ট সাথে মিলাই দিলাম। আচ্ছা মিলাই যখন দিচ্ছি, তখন আমি ইচ্ছা করলে আবার দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল নিতে পারবো,
ডাইরেক্ট সিলেকশন টুল নিলে আমি প্রত্যেকটা কর্নারকে আমি চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে এরকম দেখাচ্ছে, আমি চাইলে এটাকে একটু সরাই নিয়ে আসি ভিতরের দিকে, এরকম। তো আমার মনে হচ্ছে এটা সুন্দর লাগছে। তাহলে দেখেন আমরা কি করলাম, এটাকে কিন্তু মুছে দিলাম না, ছোট্ট একটা শেপ দিয়ে দিলাম ট্রান্সপারেন্সির মধ্যে, এবং আমার এই ডিজাইনটা সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে। তো আমি চাইলে কিন্তু এটাকে এরকম ভাবে রাখতে পারি। আবার যদি আমার কাছে কখনো মনে হয় যে না দরকার নেই, তখন আমি ফিশিং টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় এর মধ্যে গেলে আমি এটাকে মুছে দিতে পারবো। যখন মুছে দিব তখন ওইটা আবার আগের মতন হয়ে যাবে। আবার আমি ব্যাক নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মূলত ট্রান্সপারেন্সির যত কাজ আমরা করি সাধারণত, সেইগুলো আমি এই দুইটা টেক্সটকে একটা গ্রুপ করে দিলাম, কারণ আমি এটাকে একটা গ্রুপ হিসেবে রাখতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার ফিশিংটাকে, ফিশিং যে ফিশ যে ভেক্টরটা আছে, গ্রুপটা আছে, এটাকে সামহাও এরকম জায়গায় রাখতে। যেটাকে আমি সিলেক্ট করলাম, সোজাসুজি অ্যালাইন করে দিলাম। এখন আমি চাইলে একটু বড় করে দিতে পারি, কারণ আমার সাইডে জায়গা আছে, তাই না? যেমন এই সাইডে এতটুকু আসলো, এই সাইডে এতটুকু আসলো। আচ্ছা, এখন কি হচ্ছে, এটা হচ্ছে আমার ফিশিং টেক্সট। এখন আমি কি করব, যে আমার এখান থেকে আমি চাইছিলাম যে আরেকটা টেক্সট ইউজ করতে, সেটা হচ্ছে ওয়ার্কলেস ফিশ মোর। আচ্ছা, ফিশ মোর, ওয়ার্কলেস ফিশ মোর, আচ্ছা সমস্যা নেই। তো আমি এই টেক্সটটাকে জাস্ট এখান থেকে একটু বসাই দেব। বসানোর জন্য আমি একটা ইলিপস টুল নিচ্ছি। জাস্ট আমার যেই সাইজের ওয়াইড রয়েছে ডিজাইনটা, সেই ওয়াইডের সাথে মিলায় একটা টুল নিচ্ছি। এখন আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে ঘুরাই দিলাম। তো যখনই কন্ট্রোল এক্স দিয়ে ঘুরাই দিচ্ছি, আমি নর্মালি কি করব, এটাকে আমি এর উপর আমার টেক্সটটা বসাবো। তো আমি এখান থেকে টাইপ টুল থেকে টাইপ অন পাথ টুল নিলাম। আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখন আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমার ওই টেক্সটটা এখানে পেস্ট হয়ে গেল। এখন আমি টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু একটা অন্য ফন্ট নিয়েছিলাম, ওই ফন্টটা না, আমি চাচ্ছি যে ফিশিং টেক্সট যে লেখাতে, যে ফন্টে, আমি ওই ফন্ট এখানে ইউজ করব। যে ওয়ার্কলেস ফিশ মোর, আমি সবগুলোকে একটু বড় হাতের করে দিচ্ছি। তো এখান থেকে যখন আমরা এটা ইউজ করতেছি, তখন দেখা যাচ্ছে কি, যখন এখান থেকে কার্ভ হয়ে যাচ্ছে, কার্ভের ফলে এখানে দেখেন ফাঁকাটা অনেক বেড়ে গেছে। তো আমি কার্ভ চাচ্ছি না, আমি সেই ক্ষেত্রে এটাকে এখান থেকে মিশাই দিলাম এর সাথে এই অ্যাঙ্কর পয়েন্টে। এখন আমি সেন্টার করে দেবো। সেন্টার করে দিলে কি হবে, এটা মাঝামাঝি চলে আসবে। আচ্ছা, এখানে কি কোনো ফাঁকা আছে? ফাঁকা নাই। তাহলে অনেক সময় এরকম কিন্তু হয় যে আমাদের দেখতে মনে হয় যে লেখার মধ্যে অনেক ফাঁকা থেকে গেছে বা ফাঁকা হয়ে গেছে, বা আমরা নর্মালি এখানে একটা সাইন ইউজ করতে পারি, যেটা দিয়ে দুইটা টেক্সট আলাদা করে দেব কিছুটা এরকম। এখন আমি আরেকটু ছোট করে দেবো, যেহেতু আমার লেখাটা জাস্ট এখানে থাকলেই হচ্ছে, এটা কোনো জরুরি পার্ট না। এখন আমি কি করব, দেখেন আমি যেটা বলতেছিলাম যে আমাদের কখনো যদি একটা লেটারকে, যেমন এখানে মনে হচ্ছে না বেশি ফাঁকা, আমি শিফট টি যদি চাপি, তাহলে আমি নর্মালি এই শুধুমাত্র ডাব্লুটাকে সিলেক্ট করতে পারবো। এখন আমি এটাকে একটু কাছাকাছি, আচ্ছা এটাকে কাছাকাছি নেওয়া যাচ্ছে না, কারণ এটা হচ্ছে প্রথম টেক্সট, আমরা পরের টেক্সটটাকে সিলেক্ট করবো। এখন যদি এটাকে আমি ডাব্লুর কাছাকাছি নিয়ে আসি, তখন কি হচ্ছে, এটা সমস্ত টেক্সট গুলোকে টানতেছে এদিকে, টানার ফলে জায়গাটা গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। তো এটা এরকম ভাবে সুন্দরভাবে গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। অথবা যদি আমরা চাই, আচ্ছা এইটা এই ফন্টের প্রবলেম, আমরা ওয়ার্কলেস ফিশ মোর টেক্সটটাই নিলাম, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা কি করব, ফন্টটা চেঞ্জ করে দেব। আমরা যদি এক্সপ্লোরার সেরিফ ফন্টটা নিয়ে নিই, তাহলে আমরা সহজে কাজ করতে পারবো। এখান থেকে দেখেন আমাদের এই ফন্টটা কিন্তু অতটা প্রবলেম করতেছে না। তো আমরা এখান থেকে জাস্ট একটু গ্যাপ রাখবো মাঝখানে। আচ্ছা, দরকার নেই, এই গ্যাপটা আমরা অন্য কিছুতে পূরণ করব। ঠিক আছে? তো আমি জাস্ট এখানে একটা স্পেস রেখে দিলাম, কারণ আমি পরবর্তীতে কিছু একটা এখানে ইউজ করতে চাই। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি, আমাদের ডিজাইনটা এই পর্যায়ে আছে। এখন আমি চাচ্ছি যে এইখানটা তো দেখতে আসলে খুব একটা ভালো লাগতেছে না, মনে হচ্ছে লোকটা হাওয়ার উপর ভেসে আছে। আমি এখান থেকে একটু কিছু ইফেক্ট তৈরি করার চেষ্টা করবো আর কি এখন। তো ইফেক্টের জন্য আমি কি করব, প্রথমত আমি আমার পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পরে এটাকে একটু স্ট্রোক মোডে রাখলাম, নো ফিল স্ট্রোক 10 পিক্সেল, 10 পয়েন্ট স্ট্রোক। আমি এটাকে এখান থেকে একটু একটা ক্লিক দিলাম, এখানে একটা আমি শিফট চাপতেছি, ফলে এটা সোজাসুজি যাবে সব সময়। এখানে একটা দিলাম, ক্লিক দিলাম। এখন আমি এরকম জায়গাতে আসব, আসার পরে একটা ক্লিক করে আমি যদি ড্র্যাগ করি, তাহলে আমি একটা এরকম শেপ তৈরি করতে পারবো, আর্ক টাইপের একটা শেপ। এখন আমি কি করব, এই পয়েন্টটা কেটে দেবো, তাহলে আমি এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। আবার শিফট চাপতেছি, ঠিক এক্স্যাক্টলি যতটুকু আমরা লম্বা ওই পাশে নিয়েছিলাম সেইটুকু লম্বা এই পাশে নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসলাম। তো আমি চাইলে এটাকে এখানে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, দরকার নাই, আমি জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করলাম,
এটার সাথে মিশাই দিলাম, দিয়ে আমি এই যে আর্কটা এখানে তৈরি হচ্ছে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আপাতত একটু অ্যাডজাস্ট করে নিই, পরে আবার ঠিক করতেছি। আচ্ছা এরকমই রাখি। এখন যেহেতু এখানে ভালো দেখাচ্ছে না এই এরিয়াটা, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেব। ডাইরেক্ট সিলেকশন টুল নিলে কি হবে, ওই এরিয়াটাকে আমরা আবার নিচে নামাইতে পারবো, ঠিক ওই পয়েন্টটা শুধুমাত্র। এখন আমরা কি করব, এটাকে একটু ঘুরাই দিলাম, একটু উপরের দিকে ঘুরাই দিলাম, তাহলে একটা আমরা বক্স টাইপের একটা শেপ পাইলাম এখানে। এখন এই বক্সটাকে আরেকটু বড় করে দেবো, একটু বড় টাইপের থাকলো। এখন আমার এখান থেকে আমি চাচ্ছি যে এখানে একটা ওয়াটার টাইপের ইফেক্ট তৈরি করতে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ইয়া নিয়ে আসছিলাম, ফিশিং রড নিয়ে আসছিলাম, তাই না? এখন আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি বা ডাবল ক্লিক নাও করে আমি এটাকে যদি নিয়ে আসি এর উপরে, তাহলে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু সাদা সাদা অংশ আছে যেগুলো কিন্তু আমাদের থাকা উচিত না। তো আমি কি করব, এটাকে ডাবল ক্লিক করব, ম্যাজিক ওয়ান্ড, এখান থেকে সাদার উপরে ক্লিক করলে কাট। এখন আমি কি করতেছি, এইখানে যে আমি এই যে গ্রুপটা আমি বের হয়ে আসলাম, গ্রুপটা সিলেক্ট করে এর ট্রান্সপারেন্সি ওপেন করব, কন্ট্রোল এফ দিয়ে সাদাগুলোকে আবার ওই একই জায়গাতে পেস্ট করব। কিন্তু যেহেতু সাদা তাই দেখা যাচ্ছে না, কালো করে দিলে দেখা যাবে। কালো করে দিলাম, এখন এগুলো দেখা যাচ্ছে, প্লাস ওই জায়গাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা এটা সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে এটাকে দিয়ে একটা, এটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাক করে দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার এই যে শিপটা আছে এই শিপটা কিছুটা এরকম ভাবে থাকুক, ঠিক ওরকম ভাবে না, আমি এটাকে একটু ঘুরাই দিলাম, এরকম দিয়ে দিলাম। এখন আমি যাব হচ্ছে ইফেক্টের মধ্যে, র্যাপ থেকে আর্ক, র্যাপ থেকে আর্ক, আর্কের মধ্যে যে আরেকটু আর্ক করে দেবো, এরকম কিছু একটা একটু হালকা বাঁকানো টাইপের ইফেক্ট নিয়ে আসবো। এবং যখন ইফেক্ট দিচ্ছি এক্সপ্যান্ড, তো ইফেক্টটা এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আমি এটাকে সোজা করে দেবো আবার, এটাকে আমি এরকম ভাবে ইউজ করতে চাচ্ছি এই এরিয়াতে। ফলে আমি যদি এটাকে ইউজ করি, একটা কপি এখানে নিয়ে আসলাম, ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট, একইভাবে এখন এই দুইটাকে আমি সিলেক্ট করব, করে আমি দুইটাকে মাঝ বরাবর বসাই দিব। তো আমি চাচ্ছি যে সমান দূরত্বে থাকুক দুইটা। আমি যদি এখান থেকে আমার শিফট প্রেস করে এটাকে ছোট করি, তাহলে এটা আমি এই লাইনের সাথে অ্যালাইন করতে পারবো। একইভাবে শিফট প্রেস করে নিয়ে আসলে এই লাইনের সাথে অ্যালাইন হবে। এখন অনেক সময় হয় যে এটা সুন্দরভাবে মেলে না, কারণ এখান থেকে এটার এই যে পার্টটা রয়েছে, তো সেক্ষেত্রে আমি হাত ম্যানুয়ালি করতেছি, আমি টান দিয়ে দিকে সরাই নিয়ে আসলাম, এটাকে আরেকটু টান দিয়ে দিকে সরাই নিয়ে আসলাম। এখন এইখানে দেখেন আমাদের যে ইফেক্টটা তৈরি হলো, এই যে একটা দুই পাশে একটা ইয়া হইলো, আর্ক হইলো, এটাকে আমি আরেকটু, আমার এই লেখাটাকে আমি একটু ছোট করে দেবো। ছোট করা বলতে আমার এই দুইটা সিপের মাঝখানে যে জায়গা, ঠিক ওই জায়গাটাতে বসে গেল। তাহলে কি হলো, আমার এটা সুন্দরভাবে মিশে গেল। ঠিক আছে, আমার এই দুইটা আর্কের মাঝখানে। এখন দেখেন আমার এইখান থেকে আমি চাচ্ছি যে এই যে শেপের মধ্যে দিয়ে যে অংশটুকু দেখা যাচ্ছে, যেমন সিপের নেসটা বা মাছের লেজটা, এটা যেন দেখা না যায়। তো সেই জন্য আমি কি করব, আমি এটা সিলেক্ট করলাম, এই যে রেক্টেঙ্গেল যেটা আমরা ড্র করছিলাম এটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি অবজেক্ট থেকে একটা অফসেট পাথ করে নেই রেক্টেঙ্গেলটার জন্য, জাস্ট একটু বড় সাইজের 10 পিক্সেল, সমস্যা নেই। এটাকে আমি ওকে দিলাম, এখন আমি কাট করলাম। এখন কি করব, এই যে মাছের যে গ্রুপটা আছে মাছের গ্রুপটাকে আমি সিলেক্ট করব, করার পরে ট্রান্সপারেন্সি ওপেন করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। দেখেন যেহেতু এটা একটা স্ট্রোক লাইন আছে, আমি কি বলছিলাম যে সবকিছু ফিল হইতে হবে ব্ল্যাক, তো এটা এখন স্ট্রোক মোডে আছে। আমি যদি শিফট এক চাপি তাহলে এটা সম্পূর্ণ ফিল হয়ে গেল। ফিল যখন হয়ে গেল তখন কিন্তু এই এরিয়াটা হাইট হয়ে গেল, আমার মাছের যে লেজটা আমার দেখা যাচ্ছিল সেটা কিন্তু হাইট হয়ে গেল। এখন আমি আবার এখানে ক্লিক করলাম, করার পরে এই যে দুইটা সিপ আমরা বসাইছি এই দুইটা সিপকে আমরা একটা গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি। যখনই গ্রুপ করব তখন আমরা আবার ট্রান্সপারেন্সি ওপেন করতে পারবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করলাম, একইভাবে স্ট্রোক আছে কন্ট্রোল এক্স দিয়ে ফিল করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে টোটালি দুইটা এরিয়া কিন্তু আমার এর সাথে মিশে গেল। আমার এই ফিশিং টেক্সটটা এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখান থেকে আমার যে ইয়াটা রয়েছে মাসেল লেসটা হাইড হয়ে গেছে। এখন যেহেতু এখান থেকে একটু ওভারল্যাপ হয়ে গেছে আমার ফিশিং টেক্সটটা, আমি চাচ্ছি যে ক্লাব টেক্সটটা যেন সম্পূর্ণ ভালোভাবে দেখা যায়। তখন আমাকে কি করতে হবে, ক্লাব টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, করার পরে ক্লাব টেক্সটের জন্য আমি একটা অফসেট পাথ করব। আজকের ভিডিওর পরে যারা ট্রান্সপারেন্সি বুঝবেন না তারা কোনোদিনও বুঝতে পারবেন না। যাই হোক, আমি 10 পিক্সেল একটা অফসেট পাথ নিলাম, কাট করলাম। যেহেতু আমি চাচ্ছি যে এই যে লাইনটা গেছে ক্লাব টেক্সটের মধ্যে দিয়ে, এইটার মধ্যে দিয়ে আমার ক্লাব টেক্সটটা দেখা যায়, তাহলে আমি ক্লাব টেক্সটটা ট্রান্সপারেন্সি ওপেন করব এই রেক্টেঙ্গেলটার। এখন কন্ট্রোল এফ দিলে
ওই যে অফসেট পাথটা আমরা তৈরি করছিলাম সেটা কিন্তু আমার এখান থেকে চলে গেল, অর্থাৎ আমার ক্লাব টেক্সটটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন কিছু এরিয়া আছে, যেমন এই এরিয়াতে আমি চাচ্ছি না যে ওই রেক্টেঙ্গেলটা দেখা যাক, তখন আমি কি বলছিলাম যে আমরা কোনো কিছুকে যদি ব্ল্যাক নিয়ে এখানে ড্রয়িং করি সেই এরিয়াটা হাইড হয়ে যাবে। দেখেন যখন ব্ল্যাক নিয়ে ড্রয়িং করে দিলাম ওই এরিয়াটা কিন্তু হাইড হয়ে গেল। এখান থেকে এটা দেখা যাচ্ছে, আমি যে চাই এটা মুছতে পারি, এটা মুছতে পারি, বাট আমি চাচ্ছি যে এইটুকু দেখা যাক, এটাতে ইফেক্টটা সুন্দর লাগবে। তো আমি আপাতত এরকম রাখতেছি। তো এখন আমি যেটা চাচ্ছিলাম যে আমার এখান থেকে যে ইয়াটা রয়েছে, লোকটা আসলে বসে রয়েছে কোথায়, সে তো আসলে শূন্যের উপর বসে থাকতে পারে না। তো আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটু ইয়া করবো, একটা পানি টাইপের ইফেক্ট তৈরি করব। তো আমি এখান থেকে নর্মালি আমার ইয়া নিচ্ছি, আমার পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে আমি কি করব, এখন লোকটা যে শূন্যের উপর বসতে পারে না তার মানে কিন্তু এই না যে এই গলা পর্যন্ত পানি চলে যাবে। জাস্ট একটা লাইন থাকবে, সাপোজ এই লাইনটা হচ্ছে আমার পানির লাইন, এর উপর আর পানি থাকবে না। তো আমি এখান থেকে একটু ছোট করে দিলাম। আচ্ছা সরি, এটা অনেক বড় রয়েছে, আমি জাস্ট 10 পিক্সেল নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার পানির লাইন হবে, বা আমি চাইলে এটাকে আরেকটু উপরে উঠে দিতে পারি এরকম লাইনে। এটা হচ্ছে আমার পানির লাইন থাকবে, মানে এটা দূরে পানি দেখা যাচ্ছে এরকম, এর উপরে আর পানি থাকবে না। তো আমি এখন কি করব, নরমালি আমার এই যে লাইনটা এখানে নিছি এই লাইনটাকে একটা কপি করে নিচে পেস্ট করলাম। এখন যেহেতু কপি করলাম, এখন যদি আমি কন্ট্রোল ডি চাপি তাহলে ওই সমান দূরত্বে আমার আরো অনেকগুলা কপি তৈরি হতে থাকবে এইভাবে। এবং যখন অনেকগুলো কপি তৈরি হয়ে গেল আমি এগুলোকে সব সিলেক্ট করলাম, এই যে শুধুমাত্র লাইনগুলোকে, এখন এগুলোকে আমি অ্যালাইন করে দিলাম সেন্টার। তো সেন্টার যখন অ্যালাইন করে দিলাম, এখন আমরা চাইলে এটাকে এরকমই রাখতে পারি, কিন্তু আমার এই লাইনগুলা মূলত কি পানি তো এরকম সোজাসুজি দেখা যাওয়ার কথা না। আচ্ছা আমি একটা গ্রুপ করে দিই, যখন গ্রুপ করে দিচ্ছি তখন এটা একসাথে থাকতেছে, আমি সহজেই একটা দিয়ে সবগুলোকে সিলেক্ট করতে পারবো। তো পানি তো আসলে এরকম থাকার কথা না, তাই না? পানি আসলে একটু আঁকা বাঁকা থাকার কথা। তো আমি এই গ্রুপটা সিলেক্ট করার পর যদি শিফট ই চাপি তাহলে আমি ইরেজার টুল পাবো। ইরেজার টুল থেকে আমি এখান থেকে কিছু পয়েন্টকে মুছে দেব, এই টাইপের কিছু পয়েন্টকে মুছে দেব। তার ফলে কি হবে, এটা সম্পূর্ণ স্ট্রেট একটা পানির লাইন না থেকে একটু ভাঙা ভাঙা লাইন তৈরি হবে, যেগুলোকে যার ফলে এটাকে সুন্দরভাবে বোঝা যাবে যে এটা আসলে পানি, তাই না? তো আমি একদম উপরের যে লাইনটা ওই লাইনটা কিন্তু আমি ব্রেক করব না, কারণ ওই লাইনটা হচ্ছে আমার হরিজন্টাল লাইন, আমার দিগন্তের লাইন সোজা কথা যদি বলি। তো দিগন্তের লাইনটা কিন্তু আমি সোজা রাখবো, এটাকে ব্রেক করব না। যখন আমি এটাকে এরকম ভাবে সোজাসুজি লাইন তৈরি করলাম, এখন আমি কি করব, সোজাসুজি চলে যাব ইফেক্টে, ডিসর্ট এন্ড ট্রান্সফর্ম, এখানে জিগজ্যাগ একটা অপশন আছে। জিগজ্যাগটাতে যদি আমরা যাই, প্রিভিউটা অন করে দিই, তাহলে দেখেন অলরেডি কিন্তু লাইনগুলো একটু বাঁকায় বাঁকায় গেছে। আমরা এটা চাচ্ছি যে ইয়া না হয়ে, সরি, এই যে আমার ইয়া রয়েছে রিজেস পার সেগমেন্ট, এটাকে যদি আমি একটু বাড়াই দিই তাহলে আর একটু বেশি বাঁকা বাঁকা হবে দুই একটা দুইটা লাইন। আর এখান থেকে আমাকে অবশ্যই স্মুথ অপশনটা সিলেক্ট করতে হবে। স্মুথ করলে কি হবে, আমি যদি একটু জুম করি, আচ্ছা জুম তো করি নাই, তাহলে জুম করলে দেখতে সুবিধা হবে, আমাকে জুম করে নিই। ঠিক আছে, এখন আমি আবার ওই একইভাবে ইফেক্ট থেকে ডিসঅর্ট ট্রান্সফর্ম জিগজ্যাগ, প্রিভিউ অন করে দিলে দেখেন এটা একটু শার্প লাইন হচ্ছে, কোনা কোনা হচ্ছে। বাট স্মুথ করে দিলে এই কোনাটা কিন্তু আর কোনা থাকতেছে না, এটা নরমালি স্মুথ হয়ে যাচ্ছে, ঢেউ খেলার মতন হয়ে যাচ্ছে। তো ওইটা আমি চাচ্ছি। আচ্ছা এখান থেকে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমি যখন এটা গ্রুপ করছি, ঠিক আছে, আমি এটাকে একটু আনগ্রুপ করে দেই। আনগ্রুপ করে দিলেও কিন্তু সবগুলো সিলেক্টেড আছে, বাট আমি এই উপরের লাইনটা বাদ দিতে চাই। শিফট সিলেক্ট করে ওর উপর ক্লিক করলে ওই লাইনটা বাদ দিল, এখন নিচের গুলাকে গ্রুপ করে দিলাম, কারণ ওই লাইনটা আমি বাঁকাইতে চাই না, ওই লাইনটা সোজা থাকবে। তো আমি আবার একইভাবে ডিসঅর্ট থেকে জিগজ্যাগে গেলাম, স্মুথ করে দিলাম। আমি চাইলে স্মুথনেসটা বা এটাকে আরো বাড়াইতে পারি, তো আমি অত বাড়াইতে চাচ্ছি না, জাস্ট একটা বা দুইটা হলেই হচ্ছে, 1 2 টাইপের মধ্যে থাকলাম, ওকে দিলাম। তাহলে আমার এই ইফেক্টটা আমার এই লাইনগুলোর উপরে অ্যাপ্লাই হলো। এখন আমি চাইলে কিন্তু আরো একটু ছোট করে দিতে পারি আমার লাইনগুলোকে। তো এটা হচ্ছে আমার এখন এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমার এটাকে এখন মূলত আর স্ট্রোক হিসেবে দরকার না, আমি এটাকে ভেঙে ফেলবো, এক্সপ্যান্ড করে ফেলবো। যখন এক্সপ্যান্ড করে দিলাম তখন প্রথমত ইফেক্টটা এক্সপ্যান্ড হলো, এখন যদি আমি আরেকবার এক্সপ্যান্ড করে দিই তাহলে কি হবে, আমার স্ট্রোকটা এক্সপ্যান্ড হয়ে ফিল হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার এইখান থেকে যে এরিয়া বাইরে থেকে দেখা যাচ্ছে এটা দেখা না যাক। তো আমি কি করবো, এখান থেকে আমার এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, ফিশিং যে রড আর এই টেক্সট গুলাকে, এই লাইন গুলাকে। এখন শিফট এম যদি চাপি তার মানে হচ্ছে শেপ বিল্ডার, আমি অল্ট চাপার পরে এরকম ভাবে যদি ড্র্যাগ করি
এই এরিয়াটা যেগুলো আমার ওই ফিশিং রডের বাইরে চলে আসছিল। আচ্ছা সরি, এটাকে কিন্তু মুছবো না, কারণ এটা আমার ফিশিং রডের একটা অংশ। এখান থেকে একটু মুছতে হবে, যেমন এই দুইটা লাইন মুছতে হবে, এটাকে মুছতে হবে। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে, সুন্দর আছে। এখান থেকে আবার একটু আপনারা আরো ডিটেইলসে চাইলে কাজ করতে পারেন, না পারলে চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু ডিটেইলসে কাজ করতেছি কারণ আমি তো দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখেন যে এখন এগুলো মুছে গেল, এখন আমি চাচ্ছি যে এই পাশ থেকে একইভাবে মুছে যাবে। তো এটা মুছে যাবে, যাওয়ার পরে আমার এগুলোকে একটু ফিক্স করতেই হবে, কারণ এই সামান্য একটু কাজের জন্য যদি আমার এতক্ষণ কষ্ট বৃথা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে, আচ্ছা ওইটাকে আমি ওখানে রাখতেছি, এখান থেকে মুছে দিতে পারি, দিলাম। তাহলে আমার মোটামুটি একটা ক্লিয়ার লাইন তৈরি হয়ে গেল। দেখেন এখন কিন্তু এটাকে দেখতে সুন্দর লাগতেছে, যে পানিটা এর মধ্যেই আছে, আরো সুন্দর লাগবে। এখন আমি কি করবো, এই গ্রুপটাকে সিলেক্ট করব, করার পরে নিচের থেকে এই যে অংশটুকু আমার দেখা যাচ্ছে এখান থেকে, এটাকে মুছে দেবো। এখন যেটা বলছে, আপনি যদি মুছতে চান মুছতে পারেন, যদি চান যে মুছবো না, তাহলে এর ট্রান্সপারেন্সি ওপেন করবেন। করার পরে এখান থেকে আপনি পেন টুল নেবেন, ব্ল্যাক ফিল, এখানে একটা ক্লিক করলাম। একটু খেয়াল করতে হবে যেন আমি আমার এই লাইনটার মধ্যেই থাকি। এখানে একটা লাইন ড্র করলাম, সেম একটা লাইন এখানে ড্র করলাম। আচ্ছা, এরকম ভাবে এখন আমি এটাকে জাস্ট ফেরত নিয়ে এসে এখানে জয়েন করে দিলে, দেখেন এখানে যেহেতু একটা শেপ আমরা তৈরি করছি ব্ল্যাক, ফলে ওর নিচে যা যা ছিল সবকিছু কিন্তু হাইড হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে আমার ইয়ার নিয়ম, সুন্দরভাবে এই ডিজাইনটা করার নিয়ম, হাইড করার নিয়ম। আমি চাইলে ওখান থেকে মুছেও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার মেন ডিজাইন। এখন দেখেন আমার এই যে ফিশ যে ভেক্টরটা আছে, ফিশ আর এই যে ফিশার ম্যান, এই ভেক্টরটা কিন্তু ভালো লাগতেছে না, এর মধ্যে মিশে মিশে যাচ্ছে লাইনগুলোর মধ্যে, স্পেশালি যেখান থেকে এই যে ফিশের মধ্যে দিয়ে লাইনগুলো দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে এটা হোক না হোক। তখন আমি প্রথমত ফিশটাকে সিলেক্ট করব, করার পরে ফিশ এবং ফিশার ম্যান, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে আমি একটা, আচ্ছা এখানে যেহেতু দুইটা জিনিসের ইয়া দুই রকম, দুইটা জিনিসের সাইজ দুই রকম, যেমন ফিশটা অনেক বড়, আমি যদি ফিশের জন্য 10 পয়েন্ট স্ট্রোক নেই, সেটা যেমন হবে সেটা ফিশারম্যানের জন্য অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে একটা একটা পার্টকে সিলেক্ট করব, যেমন ফিশটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এটা অনেক টাইম নিচ্ছে ভিডিওটা, কিন্তু আমি টাইম নিয়ে বানাচ্ছি কারণ আমি চাচ্ছি না যে এটা নিয়ে বারবার করি। ওকে, এখন কাট, কাট করার পর আমি কি করব, এই গ্রুপটাকে সিলেক্ট করব, এই গ্রুপটা সহ এই এইটাকেও এখন সিলেক্ট করে নেব, আমি নিয়ে এটাকে গ্রুপের মধ্যে নিয়ে আসলাম। এখন আমি যদি ডাবল ক্লিক করে ট্রান্সপারেন্সি ওপেন করি, আমি এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। এখন কি হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু আমরা একটা শেপ পেস্ট করছি, কিন্তু শেপের মাঝখানের যে অংশগুলো আছে এগুলো ভালো দেখা যাচ্ছে না। তো এটাকে হাইড করার জন্য আমরা কি করব, পাথ ফাইন্ডার থেকে মার্জ ইউনাইট, মার্জ ইউনাইট যখন করে দিলাম, তখন এইটা সম্পূর্ণ একটা কালো শেপ তৈরি হবে। যখন এটা কালো শেপ তৈরি হয়েছে, তখন দেখেন কত সুন্দরভাবে আমার ফিশটা কিন্তু পানির থেকে আলাদা হয়ে গেছে এবং এটাকে দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, আমার এখান থেকে নরমালি ইয়া করতেছে না, যে আমার ফিশটার মধ্যে দিয়ে লাইনগুলো দেখা যাচ্ছে না। তো আমি এটাকে এরকম রাখতেছি। এখন সেম জিনিসটা আমি এই ফিশারম্যানের জন্য করব, এই যে বোট যেটা রয়েছে। আচ্ছা, এখন দেখেন আমি যেটা বলছিলাম যে অনেক সময় হইতে পারে আপনার পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন। যেমন আমি যদি, আমি কিন্তু এখান থেকে ওই অংশটা মুছি নাই, তাই না, ফিশারম্যানের যে ইয়াটা ছিল মুছি নাই। তো সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি যদি এখন একটা অফসেট, অবজেক্ট থেকে অফসেট পাথ করি, তাহলে কি হবে, আমার এই যে অংশটা আমি মুছি নাই সেই অংশটার জন্য কিন্তু একটা অফসেট পাথ তৈরি হচ্ছে। বাট সেটা তো আমি চাচ্ছি না, তখন কি করতে হবে, তখন আমাকে আবার এই ফিশারম্যানটা সিলেক্ট করতে হবে। এর ট্রান্সপারেন্সির মধ্যে গেলে আমি যে অংশটা পাচ্ছি এটাকে আমি মুছে দেবো, মুছে দিয়ে এখানে ক্লিক করব। তাহলে এটা আমার আবার ফেরত আসলে, এখন আমাকে এটা মুছে দিতে হবে, শিফট ই দিয়ে ইরেজার দিয়ে আমি মুছে দিলাম, কারণ যখন মোছার প্রয়োজন হবে তখন মুছতেই হবে। আর এমন হইতে পারে যে আপনার এই মোছাটার দরকার হলো না, তখন আপনাকে মোছা না মুছলেও চলবে। বাট দেখেন ট্রান্সপারেন্সি ইউজ করছে বলে কিন্তু আমি এই চেঞ্জটা এখন করতে পারলাম। আমি যদি নরমালি মাইনাস ফ্রন্ট ইউজ করতাম, তাহলে এই চেঞ্জটা আমি এখন করতে পারতাম না। যাই হোক, তো এটা আমি মূলত আমার এই ফিশারম্যানটাকে সিলেক্ট করতেছি। অথবা আমি যেটা করতে পারি, আমি যেটা চাচ্ছিলাম যে কেন আমি লাইনটা মুছে দিলাম, আমি চাচ্ছিলাম যে ফিশারম্যানের এই লাইনটার সাথে একটা লাইন অ্যাড করে আমি এরকম ঘুরায় নিয়ে আসবো, যেটা আমার এই মাছটার সামনে চলে যাবে। তো কিভাবে নেওয়া যায়, আমি নরমালি এটাকে একটু এই পাশ দিয়ে ঘুরায় নিয়ে আসবো, এরকম ভাবে। আচ্ছা, এরকম ভাবে না, এরকম ভাবে ঘুরায় নিয়ে আসবো। আচ্ছা সরি, মাছটার সামনেটা এই পাশ দিয়ে আসবে, ফলে এরকম ভাবে ঘুরে আসবে, এরকম ভাবে। তো
আমি এখান থেকে কার্ভেচার টুল নিচ্ছি, কার্ভেচার টুল দিয়ে এটা করা সম্ভব সহজে। আমি এখানে জাস্ট ফাঁকা জায়গাতে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটা এরকম ভাবে ঘুরে আসুক, ঘুরে আসার পরে এরকম ভাবে যাওয়ার পরে আমার মাছটার সামনে চলে আসুক এরকম। এখন কি হচ্ছে বোঝার দরকার নাই, শিফট এক্স, শিফট এক্স মানে হচ্ছে এটাকে আমি স্ট্রোক মোড নিয়ে আসলাম। তো স্ট্রোক মোডে দেওয়ার পর এটাকে 10 পয়েন্ট স্ট্রোক দিয়ে দিলাম, একটু বড় স্ট্রোক সাইজ দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই যে এরিয়াটা আছে আমার এখানে, এই এরিয়াটা আমি এর সাথে মিশাই দিব, ঠিক আছে। যখন এর সাথে মিশাই দিচ্ছি আমি, তখন আমি এটাকে, এর একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আমি এটাকে ঘুরাইতে পারি যেন আমার এর সাথে মিশে যায়, বা এরকম ভাবে সমান সমান রাখতে পারি। এখন আমি কি করব, এটাকে মিশাইতে হলে আমার এই মাথাটা ছোট করতে হবে। তো আমি কি করব, ওয়াইড টুলে যাব আগের মতো। ওয়াইড টুলে যাওয়ার পর আমি যখন এখানে আসছে আমাকে প্লাস সাইন দেখাচ্ছে, তার মানে আমার এটাকে আমি, আচ্ছা আমি ভুল জায়গাতে ক্লিক করছি, আমাকে একদম মাথাতে ক্লিক করতে হবে। মাথাতে ক্লিক করার ফলে এই যে দুইটা মাথা আছে, একটা স্ট্রোকের দুইটা মাথা না, দুইটা সাইড, এই সাইড থেকে আমি এটাকে ছোট করে নিয়ে আসবো। তো সাইড থেকে ছোট করলে কি হচ্ছে, এটা ছোট হয়ে এর সাথে মিশে যাচ্ছে। এখন আমি আবার নিব, এ মানে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে আমি এর সাথে মিশাই দেওয়ার চেষ্টা করবো যতটা পারফেক্টলি সম্ভব। আবার শিফট ডাব্লু চাপবো, তাহলে আমার এটাতে ওয়াইড টুলটা অ্যাক্টিভ হবে। আবার আমি এখান থেকে এ চাপতেছি ডাইরেক্ট সিলেকশন টুল। তো এখান থেকে কি হচ্ছে, আমার এই লাইনটা কিন্তু এই মাথার সাথে, আচ্ছা আমার অ্যাঙ্কর পয়েন্টটা দরকার। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্টটা আরো নিচে রয়েছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, কাম অন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে একটু ঘুরাই দিব। ঘুরাই দিলে কি হবে, এটা আমার ওই মেন লাইনের সাথে এরকম ভাবে মিশে যাচ্ছে। এখন পারফেক্টলি মেশার তো দরকার নাই, কারণ এটা অনেক ছোট একটা এরিয়া। আমি জাস্ট টান দিয়ে এটাকে আমার ইসের সাথে মিশাই দিলাম, ওই এরিয়ার সাথে মিশাই দিলাম। এখন কি হচ্ছে দেখেন, আমরা যখন একটা অংশকে টান দিয়ে ছোট করে দিচ্ছি, তখন ওয়াইড টুল ইউজ করতেছি, তখন কিন্তু পরবর্তীটা বাকিটা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমার এখানে একটা ইফেক্ট তৈরি হচ্ছে যে ছোট থেকে আস্তে 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 করে বড়তে আসছে, এই ইফেক্টটা আমার এখানে তৈরি হচ্ছে। এখন আমি মাছের সামনে একটা টোপ দিব, ঠিক আছে। টোপ না দিলে তো মাছ খাবে কি। এটা হচ্ছে এক ধরনের হুক বলা হয়, বড়শি, বড়শি টাইপের। তো আমি এটাকে এখানে প্লেস করতেছি। আচ্ছা আমি যদি চাই যে এখানে একটু চেঞ্জ করবো, আমি কিন্তু করতে পারবো। যেমন আমি এটাকে একটু সরাই দিচ্ছি এদিকে এরকম ভাবে, তাহলে আমার এই পয়েন্টারটাকে একটু সরাইতে হবে। জাস্ট একটুখানি জায়গা তৈরি করতেছি যেখানে আমি আমার এই টোপটা প্লেস করতে পারবো, এটা। তো এখানে আমি কি করব, নরমালি আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আগের মতন একই সিস্টেম, এর মধ্যেও কিছু সাদা সাদা আছে। আমি যদি সাদার উপর ক্লিক করি, তাহলে যা যা সাদা সাদা আছে এখানে সাদাটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ডাবল ক্লিক করলাম, এখন এটা সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সি ওপেন, কন্ট্রোল এফ এর সামনে পেস্ট ইন ফ্রন্ট। এখন আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করলে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে বেসিক নিয়ম, যে ব্ল্যাক করলে সেটা দেখা যাবে। এখন যদি ব্ল্যাক হয়ে যায় এটা, তাহলে এটাকেও আমি কমপ্লিট ব্ল্যাক করে দিলাম। আচ্ছা এখন আমাকে কি করতে হবে, এটাকে একটু বড় করতে হবে। বড় করতে হবে মানে হচ্ছে আমার মাছটার মাথা বা মুখটা যতটা বড়, এই টাইপের একটু বড় করতে পারি আমি, আর একটু বড় করে দিতে পারি, বা চাইলে আরো একটু বড় করে দিতে পারি, যেন আমার মাছের মুখটা বা মাছটার তুলনায় আমার টোপটা অনেক ছোট না হয়ে যায়। যে ভাবটা হচ্ছে এরকম যে মাছটা এখনই এটা লাফ দিয়ে খাইতে যাচ্ছে। তো আমি এখান থেকে একটু এই পয়েন্টারটাকে সরাই নিয়ে আসলাম এই মাথার দিকে। অবশ্যই তখন আমাকে এটাও একটু সরাইতে হবে, এটাকে একটু ঘুরাই দিলাম যেন দেখতে সুন্দর লাগে। আচ্ছা দরকার নাই, প্রথমত আমার একটা পয়েন্টার এখানে বেশি আছে। যেমন আমি যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করি, ডিলিট চাপি, তাহলে ওই পয়েন্টারটা দেখেন মুছে গেল। এখন আমি এই পয়েন্টারটাকে নিয়ে আসবো, এটাকে এখানে এর সাথে মিলাই দেবো, দেওয়ার পর আমি এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে ঘুরাই দিব। তাহলে সুন্দরভাবে স্মুথলি আমার এটা ঘুরে এর সাথে মিশে যাবে। এখন আমি কি করব, এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে স্ট্রোকটার এই মাথা, শিফট ডাব্লু চাপবো, তাহলে আমাকে ওয়াইড টুল দেওয়া হবে। আমি এটাকে একটু একটু বড় করে দেব। আচ্ছা আমি অনেক নিয়ে কাজ করতেছি, হ্যাং হয়ে যাচ্ছে। যাই হোক, এখন যখন বড় হয়ে গেছে তখন আমি কি করব, এই যে মাথাটা রয়েছে এটাকে আমি একটু নামাই দিব যেন আমার গ্রাফিকটার সাথে মিশে যায়, ঠিক আছে এরকম ভাবে। তো কি হইলো আমার, দেখেন রশিটা কিন্তু এখান থেকে ছোট হইতে হইতে আস্তে আস্তে বড় হয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, আমার এই রশিটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো। যেহেতু রশি মানে হচ্ছে স্ট্রোক, স্ট্রোক মানে হচ্ছে ওইটা এখন স্ট্রোক মোডে আছে। আমি যদি ডাবল ক্লিক এটাকে এক্সপ্যান্ড করে দিই, তাহলে সবকিছু এখন ফিল কালারে চলে আসবে, এই যে ফিল কালার। এখন আমি এটাকে কাট করব, কন্ট্রোল এক্স করার পর আমি এখান থেকে এই যে ফিশ আর যে ইয়াটা আছে, ফিশারম্যান আছে, এই গ্রুপটাকে ধরে আমি আনগ্রুপ করে দেবো।
আচ্ছা সরি, আনগ্রুপ করা যাবে না। ডাবল ক্লিক করে এখানে এই বোটম্যানটাকে সিলেক্ট করব। বোটম্যানটা সিলেক্টেড অবস্থায় আমি কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ করলে ওই যেটা কাট করছিলাম ওটা পেস্ট ইন ফ্রন্ট হয়ে যাবে, অর্থাৎ ওটা মাছের সামনে চলে আসলো। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, আর এটাকে সিলেক্ট করলাম, আর এটাকে, এই তিনটাকে একটা গ্রুপ করলাম। এখন আমি অবজেক্টে যাব, এখান থেকে পাথ, অফসেট পাথ 10 পয়েন্টই থাক, সমস্যা নেই। ওকে। দেখেন আপনারা যদি আমার পেইড ক্লাস করতেন তাহলেও এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাইতাম কিনা জানি না। আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছি এই ট্রান্সপারেন্সি নিয়ে, তাই এটা এত সুন্দরভাবে বোঝাচ্ছি। তো আমি ফিশটার ট্রান্সপারেন্সি কেন ওপেন করলাম, কারণ আমি চাচ্ছি যে রোপটা, এই দড়িটা যখন ফিশটার উপর দিয়ে যাচ্ছে সুতাটা, তখন যেন সুন্দরভাবে দেখা যায়। তাহলে আমি কি করব, কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে কি হবে, আমার ওইটা সুন্দরভাবে যেখান থেকে মাস্টার উপর দিয়ে গেছে সেখান থেকে মুছতে মুছতে গেছে, বলে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে নিলাম, কনফার্ম করতে হবে যে সবকিছু ব্ল্যাক। এখন আবার এটাকে কপি করলাম। কপি করলাম এই জন্য কারণ এটাকে আমি এই যে পানির ইফেক্টটা তৈরি করছিলাম এর উপরেও বসাতে চাই। একইভাবে ট্রান্সপারেন্সির মধ্যে যাওয়ার পরে কন্ট্রোল এফ দিয়ে দিলাম। কন্ট্রোল এফ দিলে পেস্ট ইন ফ্রন্ট হলো। তাহলে দেখেন যেখান থেকে আমার ফিশারম্যান আছে, আমার দড়িটা গেছে সেখান থেকে কিন্তু একটা এরিয়া তৈরি করতে করতে গেছে। ফলে এটাকে আমি ছোট করে ফেললেও কিন্তু সম্পূর্ণ ভিজিবল থাকবে, কোথাও অদৃশ্য বা কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। তো এটা হচ্ছে আমার মেন ইয়াটা ছিল, যেটা এই ডিজাইনটার জন্য। তো আমি যদি এখান থেকে একটু, আচ্ছা এখন যেহেতু আমি ট্রান্সপারেন্সির মধ্যে আছি, বের হয়ে আসলাম। এখন এখান থেকে আমি, এই লেখাটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তো আচ্ছা আমি আমি কি করতে পারি, এর জন্য আমি এটাকে একটু উপরের দিকে নিতে পারি। আচ্ছা উপরের দিকে না, আসলে সমস্যাটা হয়েছে এই কার্ভটার জন্য। তো আমি এখান থেকে একটা ইলিপস দেব। ইলিপস নিয়ে আমি একটা বড় আকারে ইলিপস এখানে ক্রিয়েট করলাম। একটু শিফট এক্স দিয়ে দেব, তাহলে এটা স্ট্রোক হয়ে যাবে এরকম ভাবে। বাট এটাকে আমি চাচ্ছি যে আমার শিপটার সাথে যেন মিশে যায়। শিপটা যেরকম ভাবে কার্ভ হয়েছে এটাও যেন ওই একই ভাবে কার্ভ হয়। এখান থেকে একটু বড় করে দিতে পারি শিপটার সাথে মেশানোর জন্য। দেখেন এখন শিপের সাথে কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি টাইপ টুল থেকে টাইপ অন পাথ টুল নেব, এখানে ক্লিক করব। আচ্ছা সরি, এটার উপরে আমি নিচে টাইপ অন ভার্টিক্যাল টাইপ টুল নেব, টাইপ অন পাথ টুল। টাইপ অন পাথ টুল নিয়ে এখানে ক্লিক করলে এখানে আমাকে লেখার জন্য জায়গা দেওয়া হচ্ছে। এখন থেকে আমি ওয়ার্কলেস ফিশ মোর এই টেক্সটটা কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি এটাকে একটু সরাই নড়াই দেওয়ার চেষ্টা করব যেন আমার এটা আমার ওই আর্কটার সাথে সম্পূর্ণ মিশে যায়। এরকম ভাবে এই একটা ভিডিও দেখার পরেও যদি আপনাদের ট্রান্সপারেন্সি নিয়ে কারো প্রবলেম থাকে, তাহলে আমার পক্ষে আসলে তাকে বুঝাই দেওয়া সম্ভব না। এটা এখন আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো, এই বেজ লাইনটা নিচে নামিয়ে নিয়ে আসি টেক্সটটার। তখন কি হবে, বেজ লাইনটা নিচে নামালে টেক্সটটা কাছাকাছি চলে আসে, তখন আবার মাঝখানের ইয়েটা বাড়াই দিতে হয়। আবার একটু বেশি চলে আসছে কাছে, বেজ লাইনটা একটু উপরে উঠাই দিচ্ছি। দেখেন পারফেক্টলি সুন্দর একটা সার্কেল হয়েছে, সম্পূর্ণ ডিজাইনটা মিলে একটা সুন্দর সার্কেল হয়েছে। এখন আমি চাচ্ছিলাম যে এই যে শেপটা আমার এখানে ছিল, যেটা আমার বের হয়ে গেছে, এটা স্ট্রোক ছিল, এটাকে প্রথমত এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমি এটাকে এখান থেকে মুছে দেবো, শিফট ই চাপলাম, ইরেজার টুল, এই যে শিপের মধ্যে থেকে মুছে দেবো, কারণ শিপের বাইরে থেকে ওটা দেখা না যায়। ঠিক আছে, এরকম ভাবে একইভাবে এই পাশ দিয়ে। তাহলে কি হলো, এটা আমার একটা ইয়া তৈরি হইলো, একটা সিনারি তৈরি হইলো যে কেউ একজন সমুদ্রে বসে সে মাছ মারতেছে। এখন যদি আমি চাই তাহলে এখানে আরো একটু কিছু অ্যাড করতে পারি। এটা আসলে আপনাদের যার যার উপর ডিপেন্ড করতেছে। তো আমি এখান থেকে একটা মাউন্টেন নিয়ে আসলাম, মাউন্টেন ভেক্টর, এটাকে কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম। এটাকে আমি চাচ্ছি যে এই মাউন্টেন গুলো হচ্ছে অনেক দূরের মাউন্টেন, ঠিক আছে, এই 7 সমুদ্র 13 নদীর ওই পার। হ্যাঁ, তো এটাকে আমি ওইখানে পেস্ট করে রাখলাম একটা, জাস্ট বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমার ওই সেই ইসের লাইন, দিগন্তের লাইন, যেখান থেকে আমরা মাছটা, মানে এটা বোঝানোর জন্য করলাম যেন এটা দেখে মনে হয় যে না, দূরে আসলে জমি রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আবার দেখেন এটা ফিশের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আমি যদি এই লাইনটা সিলেক্ট করি, পানির লাইনটা, ওর মধ্যে কিন্তু আমি ফিশের জন্য একটা ভেক্টর পাবো। এই ভেক্টরটাকে কপি করলাম, এখানে ক্লিক করলাম। এখন এই যে মাউন্টেন আছে, আচ্ছা এই মাউন্টেনটাকে আমি একটু বড় করে দেবো, এই পাশ দিয়ে বড় করে দেবো এই জন্য যেন এই পাশ থেকে এটা সুন্দরভাবে দেখা যায়, পারফেক্টলি দেখা যায়। আর একটু ছোট, অত বড় না, জাস্ট মাউন্টেনের মাথাটা দেখাবো এরকম। আচ্ছা এটা মনে হয় সুন্দর লাগতেছে না,
যাও আরেকটু ছোট করে নিয়ে আসলাম, সরাই নিয়ে আসলাম এরকম ভাবে। এখন এই মাউন্টেনটা যদি আমি সিলেক্ট করি, এর যদি ট্রান্সপারেন্সি ওপেন করি, এর মধ্যে আমি কন্ট্রোল এফ দিলে ফিশের যে ইয়াটা ওইটা পেস্ট হয়ে গেল। এখন দেখেন এই পাশ দিয়ে এটা ভিজিবল না, দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আমি মুছে দেবো। মুছে দেবো মানে হাইড করে দেবো। এখানে আমি একটা পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে একটা শেপ দিয়ে দিলাম। তো শেপটা দেওয়ার পরে এটা এরকম ভাবে দেখাচ্ছে। এখন আমি চাইলে এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, যেমন আমাদের এখানে কিছু এলিমেন্ট আমি ইউজ করতেই পারি, এগুলা ব্যাপার না। পাম ট্রি, পাম ট্রি মানে কি? পাম ট্রি মানে হচ্ছে তাল গাছ, তাল গাছ, নারকেল গাছ, যাই হোক। তো এইগুলা হচ্ছে ওই যে সেই ছোটবেলায় আমরা সিনারি আঁকছি না, যে দূরে দিগন্তের পাড়ে তাল গাছ নারকেল গাছ দেখা যায়। তো এগুলো হচ্ছে সেই তাল গাছ নারকেল গাছ। বাট এটাকে কখনোই আমার মাউন্টেনের থেকে বড় হবে না। প্লাস দ্বিতীয় কথা হচ্ছে এটা কখনোই আমার ফিশ বা যে ইয়াটা টপটা আছে এই ভেক্টর গুলাকে ওভারল্যাপ করবে না। তো আমি এখানে জাস্ট এটাকে একটু অ্যারেঞ্জ করে দিলাম সুন্দরভাবে বোঝানোর জন্য যে এটা আসলে ওই টাইপের একটা ব্যাপার স্যাপার। আর আমি চাইলে এখান থেকে, আচ্ছা আমি এখন আর কিছুই চাচ্ছি না। তো এটা হচ্ছে একটা ইলিপস আমি নিলাম এখানে। এই ইলিপসটাকে একটু সরাই এদিকে একটু কপি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, অল্ট শিফট এম চাপলাম, আমি অধৈর্য হয়ে গেছি। এখন ভিডিও শেষ করতে হবে। আচ্ছা এখন এটাকে আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তাহলে আমি দুইটা একই টাইপের চাঁদ শেপ পাইলাম। এই চাঁদ শেপটাকে আমি একটু সরাই দিয়ে নিয়ে আসলাম, একটা মধ্যে একটা, এই দুইটা সিলেক্ট করলাম, আচ্ছা দরকার নাই, এই দুইটা সিলেক্ট করলাম। এখন আমি শিফট এম দিয়ে এর নিচের অংশটা মুছে দেবো, যেটা আমার দরকার না। তাহলে আমি একটা পাখির মতন শেপ পাইলাম। ঠিক আছে, এই পাখিটার আমি কি করব, একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে পাখিটাকে এখান থেকে উড়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, পাখির একটা গ্রুপ তৈরি করে দেব। এগুলা খুবই অপ্রয়োজনীয় কাজ, আপনি না চাইলে নাই করবেন, বাট আমি করতেছি এই জন্য যেন আমি এই থিমটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যেমন এখানে একটা পাখির গ্রুপ রয়েছে, এখানে একটা পাখির গ্রুপ রয়েছে, এটা হচ্ছে এই মাউন্টেন টাইপের একটি যে থিমটা আমরা তৈরি করলাম এই থিমটার জন্য। এখন আমি এখান থেকে আরেকটা কপি এখানে নিয়ে আসবো, কারণ সমুদ্র বা এই টাইপের এলাকাতে প্রচুর প্রচুর পাখি থাকার কথা। ঠিক আছে, এখন দেখেন আমার ডিজাইনটা টোটালি কমপ্লিট। আচ্ছা এখন আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে একটা এর মাঝখানে কিছু একটা ব্রেকার তৈরি করতে। ব্রেকার মানে হচ্ছে একটা স্টপ পয়েন্ট, একটা ফুল স্টপ তৈরি করলাম, যেন এই দুইটা লাইনকে দুইটা লাইন দেখা যায়। বা আমি চাইলে আর একটু অ্যাডভান্সে যাইতে পারি, এটাকে কপি করে একটা এখানে নিয়ে আসলাম, কোনো দরকার নাই। তো এটা ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন আজকের মতন। তো এখানে যত রকমের ট্রান্সপারেন্সি ইউজ করছে, এত ট্রান্সপারেন্সি মনে হয় আমার কোনো ভিডিওতে একসাথে করা নাই। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন, আসলে আমার পক্ষে তাকে বোঝানো সম্ভব হবে না। আর এটা হচ্ছে নরমালি তো ফ্রি ক্লাস একটা করাচ্ছি, পেইড একটা কোর্স করাচ্ছি। তো পেইড কোর্স করাচ্ছি বলে অনেকের মনে হচ্ছে যে আসলে ফ্রিতে কিছু দিচ্ছি না। এর থেকে দামি কোনো ভিডিও যদি আমাকে দেখাই দিতে পারেন বাংলাতে, ইউটিউবে আছে অন্তত টি শার্ট ডিজাইন নিয়ে, আমি আমার চ্যানেল অফ করে দেবো, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। এত অ্যাডভান্স লেভেলের কাজ, এত অ্যাডভান্স ট্রিক্স এবং এত সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, এরপরও যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে আমার বিরুদ্ধে, আসলে আমার কিছু করার থাকবে না। যাই হোক, আপনারা অবশ্যই আমার টি শার্ট ডিজাইন মাস্টার ক্লাস গ্রুপটাতে জয়েন হতে পারেন। আমি এই ভেক্টরগুলা এবং ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। তাহলে আপনারা নিজেরা ফাইলগুলো নিতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। আশা করি এটা আপনাদের হেল্প করবে। যারা এখনো বুঝেন নাই ট্রান্সপারেন্সি, তারা আর বুঝবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা যদি রেসপন্স করেন ভালো, তাহলে আমি বাংলাতে প্রচুর প্রচুর ভিডিও বানাবো, কিন্তু আপনাদের রেসপন্স পাই না দেখে আমি ভিডিও বানাই না। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।